হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর নিজে করি 3.5-এর যে অঙ্কগুলো আছে স্ক্রিনে দিচ্ছি, দেখো এই অঙ্কগুলোকে আজকে আমরা সলভ করব। ঠিক আছে, অঙ্কগুলো খুব সোজা, ঠিক আছে, পরীক্ষায় আসার মতন অঙ্ক। তো কিভাবে করছি দেখো, অঙ্কগুলো একটা করে স্টেপ বাই স্টেপ বুঝবে। আর যদি কোথাও কোনো অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশানে এসে তোমরা জানাতে পারো। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ফার্স্ট অঙ্কটা। তো ফার্স্ট অঙ্কটা তোমরা প্রথমে হচ্ছে কি বইয়ে আছে কি দেখো, সেটা তোমাদেরকে পড়তে হবে প্রথম অঙ্কটা। চলো পড়ে ফেলা যাক কি আছে বইয়েতে। বইয়ে বলেছে যে সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, সে 7টি খাতা সে কত টাকা দিয়ে কিনবে। খুব সোজা, 2টি খাতা 14 টাকায় কিনেছে। ঠিক আছে, কীভাবে প্রথমে হচ্ছে ছক বানাতে হবে একটা। ঠিক আছে, আমাকে এখানে ভালো করে দেখো, বলেছে 2টি খাতার দাম কত, 14 টাকা। 2টি খাতার দাম কত, 14 টাকা। তাহলে 7টি খাতা কত টাকা দাম হবে? তার মানে কি বার করতে চাইছে? টাকা। কত টাকা? টাকা যেটা বার করতে বলে সেটাকে সবসময় কোন দিকে রাখবো? ডান দিকে রাখবো। তাহলে কি করব? টাকাকে ডান দিকে রাখবো, এরকম লিখবে টাকা, বা খাতার মূল্য লেখো, সব থেকে ভালো হবে। এটা তো একক, ডান দিকে লেখো খাতার মূল্য। খাতার মূল্য, ঠিক আছে, এদিকে খাতার মূল্য লিখলাম। আর একদিকে হচ্ছে খাতার সংখ্যা, খাতার সংখ্যা। ঠিক আছে, একদিকে খাতার মূল্য, একদিকে খাতার সংখ্যা। আচ্ছা, 2টি খাতা সে কত টাকায় কিনেছে? 14 টাকায় কিনেছে। 14 টাকা, এখানে একটা টাকা লিখে দাও। ঠিক আছে, এখানে টি। ঠিক আছে, কটি খাতা? 2টি খাতা 14 টাকায় কিনেছে। তাহলে সে 7টি খাতা কত টাকায় কিনবে? এখানে একটা স্টার্ট দিয়ে দাও। ঠিক আছে, এটাই তোমাকে বার করতে হবে, এই স্টার্টটাকে বার করতে হবে। তো এই স্টার্টটাকে বার করার জন্য আমাদের কি এই খাতার সংখ্যা এবং খাতার মূল্যের মধ্যে সম্পর্কটা কি আগে জানতে হবে। কি জানতে হবে? এদের দুজনের মধ্যে সম্পর্ক কি। তো কিভাবে সম্পর্ক বার করব? 2টি খাতার দাম যদি 14 টাকা হয় তাহলে 7টি খাতার দাম কম হবে না বেশি হবে? তোমরা বলো। অবশ্যই বেশি হবে। 2টি খাতার দাম 14 টাকা, তার মানে 7টা, মানে খাতার সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, মানে বেশি পরিমাণে খাতা চাই, তাহলে আমার টাকাও বেশি লাগবে। তাহলে যখন এদিকটাও বাড়ছে এদিকটা, মানে উভয় দিকেই যখন বৃদ্ধি পাচ্ছে, তখন হবে কি দুজনের মধ্যে সরল সম্পর্ক। অথবা যদি দুজনই এই দিকটাও হ্রাস পায় এদিকটাও যদি কমে যায়, মানে এদিকটাও কমে এদিকটাও কমে, তখনও কিন্তু সরল সম্পর্ক হবে। মানে যখন উভয় দিকই হচ্ছে সম পরিমাণে কমবে অথবা বাড়বে, তখন কিন্তু আমরা কি লিখবো? সরল সম্পর্ক। আর যদি একদিকটা কমে আর একদিকটা বাড়ে, তাহলে তখন কিন্তু আমরা লিখবো কি? ব্যস্ত সম্পর্ক। একটা ব্যস্ত সম্পর্কের উদাহরণ দিয়ে দিচ্ছি। এরকম আছে, জন আর দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। দেখো একটা উদাহরণ দিচ্ছি, আমি বলছি 5 জনে একটি পুকুর কাটে 10 দিন সময় লাগে, 10 দিন সময় লাগে। আমি যদি বলি 5 জনের জায়গায় আমি যদি 7 দিন লাগাই, 7 জনকে লাগাই, তাহলে পুকুর কাটতে সে কম সময় নেবে না বেশি সময় নেবে? তোমরা বলো তো। অবশ্যই কম সময় নেবে। কম সময় নেবে তো। আমি বলছি একটা পুকুরকে 5 জন দিয়ে যদি কাটাই তাহলে তার সময় নেয় 10 দিন। তাহলে যদি বলি 7 জনকে লাগাই, 5-এর জায়গায় যদি 7 করে দিই, করছি কত? 2 জনকে আরো বাড়িয়ে দিলাম, তাহলে কি সে কম দিনের মধ্যে কেটে দেবে? লোক সংখ্যা বেড়ে গেলে কি হয়ে যাবে? তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আমাদের। তাহলে দেখো এই দিকটা বাড়ছে এই দিকটা কমছে, তাহলে এটা কি? জন আর দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি? জন আর দিনের মধ্যে এখানে ব্যস্ত সম্পর্ক। কিন্তু এখানে দেখলাম কি, যে 2টি খাতার দাম যদি 14 টাকা হয় তাহলে 7টি খাতার দাম বেশি হবে। তাহলে বেশি হলে কি হবে? এদিকটাও বাড়ছে এদিকটাও বাড়ছে, তখন কিন্তু আমরা কি করে দেবো? সরল সম্পর্ক। ঠিক আছে, বোঝা গেল সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্কের ব্যাপারটা। তাহলে আমরা লিখতে পারি কি? খাতার সংখ্যা ও খাতার মূল্যের মধ্যে এটা লিখবে যে খাতার সংখ্যা ও খাতার মূল্যের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। বোঝা গেল? লিখে ফেললাম। আচ্ছা, যদি এবার হচ্ছে আমরা এটাকে অনুপাত আকারে প্রকাশ করব। অনুপাত আকারে প্রকাশ করব। যদি সরল সম্পর্ক হয়, ভালো করে বুঝে নাও, যদি সরল সম্পর্ক হয়, যদি সরল সম্পর্ক হয় তাহলে একবার লিখবে এটা ইস টু এটা, এটা ইস টু এটা। ঠিক আছে, যদি সরল সম্পর্ক হয়। যদি সরল সম্পর্ক, যেহেতু সরল সম্পর্ক এখানে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে কি লিখবো? 2:7 দিলাম, সমানুপাতি দিলাম 14:A। এইভাবে আমরা লিখব। ঠিক আছে, যদি সরল সম্পর্ক হয়। স্যার যদি ব্যস্ত সম্পর্ক হতো, যদি ব্যস্ত সম্পর্ক হতো তাহলে কি লিখতাম? তাহলে আগে লিখতাম 7:2, তারপরে 14:। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখে ফেললাম সরল সম্পর্ক বলে। যদি ব্যস্ত হতো আমি এখানে লিখি দিই, যদি এটা সরল সম্পর্কে, যদি এটা ব্যস্ত হতো আমি লিখছি, ধরে নাও যদি এটা একটা ব্যস্ত সম্পর্কই হতো, তাহলে এখানে আমি অনুপাতটা কিভাবে লিখতাম? অনুপাতটা এইভাবে লিখতাম, 7:2 সমানুপাতি
14:* এইভাবে লিখতাম, বুঝতে পারলে? যদি ব্যস্ত হতো এটা লিখতাম, ঠিক আছে, কিন্তু আমার সরল যেহেতু তাহলে এটাই আমার কারেক্ট। বোঝা গেল? ব্যস্ত হলে এটা এইভাবে লিখতাম। খুব সোজা অঙ্ক এগুলো হলো। এবার দেখো, এবার কাজটা কি করব, 2:7 কে আমরা লিখবো 2/7। এই সমানুপাত চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাকে সমান করে দেবো। এখানে 14, স্টারটা নিচে। এবার কি করব, কোনাকুনি গুণ করবো। 2 এর সঙ্গে স্টার গুণ করলে 2* হয়ে গেল, সমান 7 এর সঙ্গে এবার কি গুণ হবে, 7 এর সঙ্গে 14 কে গুণ করব, হলো। তাহলে স্টার সমান কি লিখতে পারি, 7 গুণ 14। সিম্পল হচ্ছে, সমাধান করে দাও, উত্তর বেরিয়ে যাবে। তাহলে হলো, তাহলে কত হলো, 2 7 14, তাহলে 7 7 49 টাকা। ঠিক আছে, তাহলে 7টা খাতার মূল্য কত পেয়ে গেলাম, 49 টাকা। খুব সোজা অঙ্ক, কিচ্ছু নেই, একদম দেখে নাও ভালো করে তোমরা। আশা করছি বুঝতে পারছো অঙ্কগুলো, একদম জটিলতা নেই। শুধু দুটো জিনিস ভালো করে লক্ষ্য রাখবে, যে সম্পর্কটা কিভাবে তৈরি হচ্ছে, আর সম্পর্ক তৈরি করার পর, সরল সম্পর্ক ব্যস্ত হওয়ার পর এইখানে যে অনুপাতটা লিখবে সেটা কিন্তু বুঝে লিখবে একটু, তাহলেই কিন্তু তোমরা অনায়াসে অঙ্ক করে ফেলতে পারবে। আর সমাধান টুকটাক তোমরা শিখেছো, জানো, যেটাকে কি করে করলাম, 2/7। দেখো কোনাকুনি গুণ করেছি, 2 এর সঙ্গে স্টার গুণ করলে স্টার হয়েছে 2 আর 7 এর সাথে 14 গুণ করে 7 গুণ 14। ঠিক আছে, এবার হচ্ছে স্টার, 2 এর সঙ্গে স্টারের কি সম্পর্ক, এখানে গুণ আকারে আছে। যখন সমানের ওইদিকে যায় কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। গুণ থাকলে ভাগ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, উল্টোটা হয় সবসময়। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। দেখে নাও ভালো করে তোমরা এই অঙ্কটা। ঠিক আছে, তো চলো এরপরে আসবো নেক্সট যে 2 এর অঙ্কটা আছে। তো এই অঙ্কটা বুঝছি। এবার আসবো 2 এর অঙ্কটা। তো 2 এর অঙ্কটা কি বলছে, প্রথমে হচ্ছে তোমাদেরকে পড়তে হবে। তো 2 এর অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি, দেখো। বলছে একটি জিপ গাড়ি 320 কিমি দূরত্ব যায় 4 ঘন্টায়। ভালো করে বুঝবে, একটি জিপ গাড়ি কি বলছে, 320 কিমি দূরত্ব যায় 4 ঘন্টায়। সমবেগে চললে ওই জিপ গাড়িটি 120 কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে। তার মানে কি, আমি কি সময়টা বার করতে চাই, মানে ঘন্টাতে একটা সময় রেখক, তাহলে আমাকে সময়টা আমাকে জানতে চাইছে। তাহলে যেটা জানতে চাই সেটাকে সব সময় তোমরা ডান দিকে লিখবে, এটা মাথায় রেখে, যেটা জানতে চাইবে তোমার সঙ্গে। ঠিক আছে, আমাকে জানতে চাইছে কত দূরত্ব, বলছে এত কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে, তাহলে আমার হচ্ছে সময় জানতে চেয়েছে, তাহলে আমরা সময়টাকে ডান দিকে লিখবো। তাহলে এদিকে লিখছি সময়। ঠিক আছে, লিখলাম সময়। সময়টা কিসে দেওয়া আছে, ঘন্টাতে দেওয়া আছে। এককটা পাশে লিখে দাও। আচ্ছা, কিলো আর কি দেওয়া আছে, একটি জিপ গাড়ি এত কিলোমিটার দূরত্ব, তাহলে দূরত্ব ডান দিকে, বাঁ দিকে, সরি, দূরত্ব কিসে দেওয়া আছে, কিলোমিটারে দেওয়া আছে, কিমি লিখে দিচ্ছি আমি প্যাকেটে, হলো। আচ্ছা, এবার কি বলছে, 320 কিলোমিটার দূরত্ব সে যাচ্ছে কত ঘন্টা সময়, 8 ঘন্টা সময়ের মধ্যে। তাহলে 120 কিলোমিটার দূরত্ব যেতে, 120 কিলোমিটার দূরত্ব যেতে কতটা সময় নেবে জিপ গাড়িটা, আমাকে হিসাব করতে হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি, অনুপাত, মানে সরি সম্পর্ক, মানে দূরত্ব আর সময়ের মধ্যে কি সম্পর্ক সেটা আমাকে আগে বার করে ফেলতে হবে। খুব সোজা বার করবে, কিভাবে বার করবে, 320 কিলোমিটার যেতে সময় লাগে 8 ঘন্টা, তাহলে 320 জায়গায় এবার কি করছি, 120 কিলোমিটার যেতে সময় বেশি লাগবে না কম লাগবে, বেশি লাগবে না কম লাগবে বলো। এখানে 320 কিলোমিটার মানে 320টা 120 থেকে বেশি, তো 320 কিলোমিটার যেতে যদি 8 ঘন্টা সময় লাগে, তাহলে কম দূরত্ব যাচ্ছি, কম দূরত্ব যেতে কম সময় লাগবে নিশ্চয়ই, কম দূরত্ব যেতে কম সময় লাগবে। তাহলে এদিকটাও কমছে, এদিকটা কমছে, 120 কম লাগছে, তাহলে সময়টাও কম লাগছে, মানে দুদিক উভয় পক্ষই কমছে। তাহলে আমি একটু আগে কি বললাম, উভয় পক্ষ যখন কমবে তখন কি দুজনের মধ্যে কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক হবে। বোঝা যাচ্ছে? তাহলে এটা লিখে ফেলবে যে দূরত্ব সময়ের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে লেখো যে দূরত্ব, দূরত্ব ও সময়ের মধ্যে, সময়ের মধ্যে তোমার কি সম্পর্ক, সরল সম্পর্ক, হলো। তাহলে অনুপাতটা কি লিখবো, 320:120, তাই তো, 320:120 সমানুপাতিক চিহ্ন দেবো 8:*, এটা সমানুপাতিক চিহ্ন। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে 320/120 সমান হচ্ছে 8/*। এবার কোনাকুনি গুণ করে দাও, 320* সমান 120 গুণ 8। তোমরা এই গুণটা মুখে মুখে করে দিও না, যেন এরকম গুণ আকারই রাখবে। কেন বলো তো, যদি আমরা এখানে গুণ আকারে রাখি আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, এত বড় গুণ করার দরকার নেই। ঠিক আছে, স্টার, তাহলে স্টার সমান হচ্ছে কি 120 গুণ 8 বাই হচ্ছে 320। এই শূন্য কাটলো, 4 8 32, 3 4 12,
তাহলে কত হচ্ছে আমার 3 ঘন্টা, এটাই আনসার। 3 ঘন্টা, 3 ঘন্টা হচ্ছে আমার উত্তর। তাহলে দূরত্ব কতক্ষণ সময় লাগবে আমার 120 কিলোমিটার যেতে? 3 ঘন্টা সময় লাগবে। খুব সোজা অঙ্ক, দেখে নাও তোমরা একবার, নিশ্চয়ই একবার দেখে নাও আর একটু নোট করে নাও যেগুলো মনে হচ্ছে। অঙ্কটা নোট করে নিতে পারো তোমরা, অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এবার আসি পরের অঙ্ক, 3-এর অঙ্কটা। এবার আসবো 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটাও সেম একই অঙ্ক, খুব সোজা। এখনো অবধি আমরা দুটো অঙ্ক করলাম, যে দুটো অঙ্কই কিন্তু সরল সম্পর্কের উপর। দেখি 3-এর অঙ্কটা কি বলছে। বলছে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে, তাই তো? তো হিসাব করে দেখি 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। আচ্ছা, 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 700 গ্রাম ক্রোমিয়াম লাগে, ক্রোমিয়াম লাগবে। তাহলে ক্রোমিয়ামের পরিমাণটা আমাকে জানতে চাইছে, তাই কত কত গ্রাম আমার ক্রোমিয়াম লাগবে, কত কিগ্রা, সরি, কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। তাহলে একদিকে লিখবো ক্রোমিয়ামের পরিমাণ, যেহেতু যেহেতু আমাকে ক্রোমিয়ামটা জানতে চাইছে, তাহলে আমরা এদিকে লিখবো কি ক্রোমিয়ামের পরিমাণ, ক্রোমিয়ামের পরিমাণ, ক্রোমিয়ামের পরিমাণ। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, আরেকটা কি দেওয়া আছে, স্টেনলেস স্টিলের পরিমাণ। স্টেনলেস স্টিল, স্টেনলেস টেনসেলেস্ট কি সব লেখা আছে, স্টিল, যাই হোক, ঠিক আছে। তো স্টেনলেস স্টিল লিখে ফেললাম দুদিকে, ঠিক আছে। আমাকে একটা জিনিস ভালো করে দেখো, এখানে দেওয়া আছে দুটো একক দেওয়া আছে, কিগ্রাতে দেওয়া আছে আর গ্রামে দেওয়া আছে। তো যে কোনো অঙ্ক করার সময় কি আমাদেরকে অঙ্ককে সবসময় একই এককে রাখতে হয়, ঠিক আছে। তো এখানে একটা দেখো কিলোগ্রামে দেওয়া আছে, আবার স্টেনলেস স্টিলটা কিলোগ্রামে দেওয়া আছে, এখানে ক্রোমিয়ামটা গ্রামে দেওয়া আছে, আবার এখানে দেখো এত কিগ্রা স্টেনলেস। তাহলে যেহেতু কিলোগ্রাম গ্রাম দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, একটা ছোট একক একটা বড় একক হয়ে গেছে, তো সেহেতু একই এককে নিয়ে আসবো। কোন এককে নিয়ে আসবো, সবসময় আমরা ছোট এককে ট্রান্সফার করব। তাহলে আমরা কি করব, গ্রামে চলে যাব, কিলোগ্রামকে গ্রামে। তো কিলোগ্রামকে কিভাবে গ্রামে নিয়ে যাব? আচ্ছা, 6 কিগ্রা স্টেনলেস স্টিল আছে, 6কে আমরা কি করবো, 1000 দিয়ে গুণ করে দেবো। কেন গুণ করে দেবো? তাহলে সেটা হচ্ছে আমার গ্রামে চলে গেল, তাহলে 6000 গ্রাম হয়ে গেল, ঠিক আছে। এইখানে এককটা গ্রাম, ঠিক আছে। তাহলে 6000 গ্রাম, ঠিক আছে, 6 কিগ্রা মানে 6000 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে কত গ্রাম ক্রোমিয়াম লাগে? 720 গ্রাম, ঠিক আছে, এটাও গ্রামে দেয়াই আছে। আচ্ছা, আমাকে বলছে 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে, 11 কিগ্রা মানে 11 গুণ 1000, মানে কত হচ্ছে 11,000, 1-এর গায়ে 11-এর গায়ে 3টে শূন্য। এত গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে কত গ্রাম ক্রোমিয়ামের প্রয়োজন হবে, এটা আমাকে বার করতে হবে। খুব সোজা অঙ্ক এবং খুব মজাদার একটা অঙ্ক। তো প্রথম হচ্ছে কি, সম্পর্ক দেখতে হবে যে স্টেনলেস স্টিল আর ক্রোমিয়ামের মধ্যে কি সম্পর্ক আছে। চলো দেখা যাক যে কি 6000 গ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে আমার যদি 720 গ্রাম ক্রোমিয়ামের প্রয়োজন হয়, তাহলে আমার হচ্ছে 11,000 গ্রাম যদি স্টেনলেস স্টিল বানাতে যাই, তাহলে তো আমাকে বেশি পরিমাণে ক্রোমিয়াম লাগাতে হবে। তাহলে এদিকটাও বাড়ছে এদিকটাও বাড়ছে, সরল সম্পর্ক, খুব ইজি। তাহলে আমি শুধু লিখে দিচ্ছি সরল সম্পর্ক, ঠিক আছে। তোমরা কিন্তু লিখবে যে স্টেনলেস স্টিল ও ক্রোমিয়ামের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক, আমি শুধু লিখে দিলাম সরল সম্পর্ক, ঠিক আছে, এটুকু লিখে নেবে তোমরা। আচ্ছা, তাহলে যেহেতু লিখেছি, তাহলে অনুপাতটা কি হবে, 6000 প্রথমে ইস্টু দেবো 11,000, 1 2 3 সমানুপাত চিহ্ন 720 ইস্টু স্টার, ঠিক আছে, বোঝা গেল। তাহলে 6000 বাই 11,000 সমান 720 বাই স্টার। চলো কোনাকুনি গুণ করো, 6000 স্টার সমান 720 গুণ 11,000 হলো। তাহলে স্টার সমান আমরা কত লিখতে পারি, 720 গুণ 11,000 বাই 6000, ঠিক আছে। এবার হচ্ছে কাটাকুটি করার পালা। ক্যালকুলেশন বুঝে করবে তোমরা, ক্যালকুলেশনে একজন গাফিলতি না করো। ক্যালকুলেশন যদি করি 0 0 0, 3টে শূন্য কাটছি, 1 2 3 কেটে গেল। 6 দিয়ে যদি এটাকে 72কে কাটা যাবে, দেখো 6 1 কি 6, 6 দুগুণে 6 12 72, 0 120 হয়ে গেল উপরটা। তাহলে আমার এই যদি গুণটা করে তাহলে কত দাঁড়ালো হিসাব মতন, 12-র সাথে 11 গুণ করলে কত হচ্ছে, 12-র সাথে 11 গুণ করে দাও, 2 1 কে 2, 2 1 কে 2, 1 1 কে 3, 1 1 কে 132, 132 আর একটা শূন্য ছিল, তাই তো, 132-এর গায়ে একটা শূন্য। তাহলে 1320 গ্রাম ক্রোমিয়ামের প্রয়োজন হবে।
এত গ্রাম ক্রোমিয়ামের প্রয়োজন হবে, এটাই হচ্ছে আনসার। ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও, 11 আর 12 গুণটা ঠিক আছে তো নিশ্চয়ই? 2 1 2, 2 1 2, 2 আর 1 3, 1 1, ঠিক আছে? তাহলে এত গ্রাম 1320 গ্রাম ক্রোমিয়ামের প্রয়োজন হবে, উত্তরটা লিখে নেবে, ঠিক আছে? অতএব এতটা ক্রোমিয়ামের প্রয়োজন হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? দেখে নাও একবার, একটা ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? চল, আজকে আর একটা অঙ্ক আছে এখানে 4 দাগের, এটাই লাস্ট অঙ্ক। চলো 4 দাগের অঙ্কটা আমরা সলভ করব। 4 দাগের অঙ্কটা প্রথমে তোমরা নিজেরা পড়ো, দেখো, চেষ্টা করো, নিজেরা করো প্রথমে, অবশ্যই করতে পারবে নিজেরা, একদম ঘাবড়ে যাওয়ার কিছু নেই, একদম সোজা অঙ্ক, বাচ্চাদের অঙ্ক। বলছে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে, তো হিসাব করে দেখি এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। তাহলে সিরাপের পরিমাণ জানতে চেয়েছে, তাহলে আমাকে সোজাসুজি লিখে দেবো ডান দিকে, যেটা জানতে চায় সেটা ডান দিকে লিখতে হবে। একদিকে লিখবো সিরাপের পরিমাণ, সিরাপের পরিমাণ, পরিমাণ, ঠিক আছে? কোন এককে আছে? লিটারে আছে, তো ব্র্যাকেটে এককটা লিখে দিলাম। 10 লিটার শরবত, 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 শরবত কিসে আছে? লিটারে আছে, শরবত, এটাও লিটারে আছে, ঠিক আছে? লিটারে লিখে দিলাম, লিটার লিখলাম। আচ্ছা, তো 10 লিটারে কতটা শরবত আছে? এই সিরাপ আছে, 10 লিটার শরবতে সিরাপ আছে 3 লিটার। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাকে 5 লিটার শরবত তৈরি করতে, 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপের প্রয়োজন হবে, তাই তো? খুব 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 সোজা। তো 10 লিটার শরবতের সিরাপ কতটা আছে? 3 লিটার আছে। তাহলে 5 লিটার সিরাপের মধ্যে, এই 5 লিটার শরবতের মধ্যে সিরাপ কম থাকবে না বেশি থাকবে? ভেবে বলো তো উত্তরটা একটু ভালো করে বুঝো। 10 লিটার শরবতের মধ্যে যদি 3 লিটার সিরাপ থাকে, তাহলে 5 লিটার শরবতের মধ্যে সিরাপের পরিমাণ কম থাকবে না বেশি থাকবে? অবশ্যই কম থাকবে। 10 লিটার যদি 3 লিটার থাকে, 5 লিটারে তাহলে কম পরিমাণে থাকবে আরো। তাহলে যখন এটা এদিকটা কমিয়ে দিচ্ছি, এদিকটাও কমে যাচ্ছে, তাহলে এটাও সরল সম্পর্ক। বাহ, সবই তো সরল সম্পর্ক হয়ে গেল। তাহলে এটাও সরল সম্পর্ক, লিখে দাও, সরল সম্পর্ক। তাহলে শরবতের পরিমাণ ও সিরাপের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক, ঠিক আছে? তাহলে অনুপাত কত হবে? 10:5 সমানুপাত 3:3 স্টার হলো। তাহলে 10/5 সমান 3 স্টার। তাহলে 10 স্টার সমান হচ্ছে 5 গুণ 3। তাহলে স্টার সমান কত? 5 গুণ 3/10, 5 2 10, মানে 3/2, মানে 1.5 লিটার, ঠিক আছে? তাহলে 1.5 লিটার সিরাপের প্রয়োজন হবে, মানে 1.5 লিটার। 1.5 মানে কতটা? 1.5 লিটার সিরাপের প্রয়োজন হবে। অথবা তোমাদের উত্তর দশমিকে যদি না দেওয়া থাকে, এরকম দেওয়া থাকে, ভাগ করে দেবে। তাহলে 2 দিয়ে যদি 3কে ভাগ করে দেওয়া, কত হবে? 2 1 2, 3 1 0 1 2, এটাও হতে পারে, ঠিক আছে? খাবারে যাওনি, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। বইতে একটু চেক করে নিও যে কোনটা উত্তর দেওয়া আছে। আশা করছি বোঝা যাচ্ছে। দেখে নাও, দেখে নাও অঙ্ক তোমরা, ঠিক আছে? বোঝা গেছে নিশ্চয়ই। এবার দেখো তোমরা যে 4-এর যে 5-এর অঙ্কটা আছে, বলছে আমি নিজে একটি সরল সমানুপাতে বাস্তব সমস্যা তৈরি করি এবং সমাধান করি। তো যেহেতু এটাও তোমরা নিজেরা একটা করবে, যে প্রথমে হচ্ছে কি, এরকম ধরনের এতক্ষণ যে 4টা অঙ্ক করলে, যেরকম সুন্দর সুন্দর গল্প দিয়ে 4টে সমস্যা তৈরি করা ছিল, তোমরা হচ্ছে কি যে কোনো একটা নিজেদের ইচ্ছা মতন একটা সমস্যা নিয়ে এরকম একটা সরল সম্পর্কেরই বলছে কি সমস্যা তৈরি করে তারপর সেটাকে সমাধান করতে, ঠিক আছে? তো অজস্র মনে নেবে এরকম সমস্যা, তোমরা নিজেরা পারবে, ঠিক আছে? চলো, তো আজকে গেল এই পর্যন্তই। ব্যস্ত অনুপাতের অঙ্ক তোমাদের কিন্তু একটাও নেই। ব্যস্ত অনুপাতের অঙ্ক আমরা এখন অবধি একটাও পাইনি। যে কটা বললাম সবকটা সরল অনুপাতে। তোমাদের এখানে উদাহরণের দিকে একটা দেওয়া আছে, দেখো, লোক সংখ্যা আর সময়টা ছক মতন করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এই যে ছকটা দেখতে পাচ্ছ এখানটা? তো এটা হচ্ছে ব্যস্ত অনুপাতের একটা অঙ্ক। তো এই অঙ্কটা তোমাদের আমি করে দিচ্ছি, ঠিক আছে? এই অঙ্কটা তোমাদেরকে আমি যদি করে দিই, আচ্ছা এইটা তো করে দেওয়া আছে, এখানে একটা ব্যস্ত অনুপাতের অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই অঙ্ক 20-র অঙ্কটা, 20-র অঙ্কটা দেখো, তোমাদেরকে একটা ব্যস্ত অনুপাতের একটি অঙ্ক, এই অনুপাতটা আমি তোমাদের এই অঙ্কটা একটা করে দিচ্ছি, কারণ এত অবধি আমরা সরল অনুপাতের অঙ্ক করে এসেছি, ঠিক আছে? একটা ব্যস্ত অনুপাতের অঙ্ক করা দরকার, যেহেতু এটা দেয়নি। চলো, উদাহরণ 20-র অঙ্কটা তোমরা দেখো, বইতে তোমাদেরও করে দেওয়া আছে, তবু আমি একবার করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা প্র্যাকটিস হয়ে যাবে। তো অঙ্কটা বলছে, একটি বাড়ির রং করতে 22 জন শ্রমিকের 10 দিন সময় লাগে, কিন্তু 11 জন শ্রমিকের ওই বাড়ি রং করতে কতদিন সময় লাগবে, তাই তো? তাহলে আমাকে কি জানতে চাইছে? সময়ের পরিমাণ। তাহলে এখানে দেখো প্রয়োজনীয় সময় যেমন লেখা আছে, আমরাও লিখে নেবো যে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়। তো সময় কোন এককে দেওয়া আছে? এখানে দিনেতে দেওয়া আছে, দিন, ঠিক আছে?
আচ্ছা এদিকে শ্রমিক সংখ্যা, ডান দিকে হচ্ছে কি শ্রমিক সংখ্যা। শ্রমিক সংখ্যা, শ্রমিক সংখ্যা কিসে দেওয়া আছে, জনেতে দেওয়া আছে। হলো, লিখলাম। তাহলে 22 জন শ্রমিক একটি বাড়ি রং করতে সময় নেয় 10 দিন, তাহলে 11 জন শ্রমিক ওই বাড়িটা রং করতে কতদিন সময় নেবে, তাই তো? এটা জানতে চেয়েছে, তো এখানে স্টার দিয়ে দিচ্ছি আমি, একটা জিজ্ঞাসা চিহ্ন না দিয়ে স্টার দিয়ে দাও। এটা হচ্ছে আমার জানতে চেয়েছে। তো প্রথম হচ্ছে দেখো শ্রমিক সংখ্যার প্রয়োজনীয় দিন সংখ্যার মধ্যে কি বার করতে হবে, যাদের মধ্যে সম্পর্কটা কি বার করতে হবে। 22 জন শ্রমিক যদি একটি বাড়ি রং করতে 10 দিন সময় লাগায়, তাহলে যদি 11 জনকে আমি করতে বলি ওই বাড়িটা রং করতে, তাহলে তারা সময় কি বেশি লাগাবে? অবশ্যই। শ্রমিক সংখ্যা কমিয়ে দিলে কি সময় তো অবশ্যই বেশি দিন সময় লাগাবে। তোমরাই ভাবো না, তোমার একটা বাড়ি রং করাচ্ছ, 22 জন, তুমি বললে যে 22 জন যদি তুমি শ্রমিক লাগাও তাহলে তোমার কাজটা 10 দিনে কমপ্লিট করে দেবে, কিন্তু তুমি বলছো যে আমার টাকা একটু কম আছে, তাহলে তুমি 11 জন শ্রমিক যদি আমি লাগাই, মানে অর্ধেক শ্রমিক যদি লাগাই, তাহলে কি হবে, প্রয়োজনীয় সময় মানে দিন বেশি দিন ধরে করবে রংটা। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই দিকটা কমছে, এদিকটা বাড়ছে, তাহলে এটি একটি ব্যস্ত সম্পর্ক। তাহলে শ্রমিক সংখ্যা ও প্রয়োজনীয় সময়ের মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। লিখলাম ব্যস্ত সম্পর্ক। তো লেখার পর আমি অনুপাতটা কিভাবে সাজাবো, 11:22। আমি এরকম বলেছি, এটা বাই এটা ইস্টু এটা, সরলের সময় এটা ইস্টু এটা হচ্ছিল, কিন্তু ব্যস্ত সমান এটা এটা থেকে এটাই যাবে, কিন্তু সরলের সময় এটা থেকে এটা আসছিল, ঠিক আছে। সমানুপাত 10:, স্টার। এই দিকটা কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু এই দিকটা, ঠিক আছে। তাহলে 11/22 সমান হচ্ছে 10/, স্টার। তাহলে 11 স্টার সমান হচ্ছে কত, 22 গুণ 10। তাহলে স্টার সমান শুধু লিখতে পারি 22 গুণ 10/11। তাহলে কাটাকুটি করে দাও, সিম্পল কাটাকুটি আছে, কিচ্ছু নেই। 11×2 22, 10×2 20, 20 দিন সময় লাগবে, ঠিক আছে। কদিন সময় লাগবে, 20 দিন সময় লাগবে, একদম পারফেক্ট উত্তর এসছে। দেখো এটা কিভাবে বুঝবো, তো 22 জন শ্রমিকের সময় লাগছে 10 দিন, তাহলে অর্ধেক শ্রমিক করে দিচ্ছি, তাহলে তার কদিন সময় নেবে, ডবল সময় নেবে না, ডবল সময় তো নেবে, ঠিক আছে। অর্ধেক করে দিচ্ছি মানে অর্ধেক লোক কাজ করছে, ঠিক আছে। তাহলে 10 দিন আমার উত্তর, ঠিক আছে। এইভাবে কিন্তু ব্যস্ত অনুপাতের যে অঙ্কগুলো আছে তোমরা সলভ করে ফেলতে পারবে। তো আজকে গেল এই পর্যন্ত। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে, মনে হয় যে এই জায়গাটা বোঝা যায়নি, তো অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে তোমরা। তো আজকে এই পর্যন্তই, তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।